এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে সন্দিহান বিশ্লেষকরা। মাঝপথে কর ছাড় তুলে নিলে আস্থা হারাবে সরকার। বাজেটে নবায়নযোগ্য জ্বালানিতে কর ছাড় শুভঙ্করের ফাঁকি, দাবি ব্যবসায়ীদের। সরকারের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সন্দেহ। ২৫০০ কোটি টাকা ধার নিল ইসলামী ব্যাংক, আজও মতিঝিলে কর্মসূচি। আমানত ফেরত পেতে আবারও সড়কে ৫ ব্যাংকের গ্রাহকরা। তিস্তা সেচ প্রকল্পে ১৫০০ কোটি টাকা অনিয়মের অভিযোগ, ভেঙে পড়ছে বাঁধ ও নালা, বাড়তি খরচ গুনছেন উত্তরের কৃষকরা। এবং মেহেরপুরে আমের বাম্পার ফলন নিয়ে বিপাকে বাগানীরা, জিআই স্বীকৃতিতেও বাড়ছে না রপ্তানি, উদ্যোগ নেয়ার আশ্বাস কৃষি অফিসের। স্বাগত, শুরু করছি স্টার বি স্টুডে, সঙ্গে আছি তামসিদ আহমেদ। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। আর শুরুতেই জানাবো বাজেট 2026-27 খবর। নতুন অর্থ বছরে বড় রাজস্ব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে এনবিআরকে, কিন্তু বিশাল এ লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। আর ঘাটতি পূরণে মাঝপথে অব্যাহতি তুলে নিলে আস্থা হারাবে সরকার। বিস্তারিত মাঝার মাহবুবের রিপোর্টে। প্রত্যেক বাজেটেই রাজস্ব আহরণে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে, কিন্তু ঘাটতি থাকায় বছরের মাঝামাঝিতে কমিয়ে দেওয়া হয় লক্ষ্যমাত্রা। এরপরেও এনবিআরের পিছু ছাড়ে না ঘাটতি। বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘাটতি 2025-26 অর্থ বছরে। শুধুমাত্র লক্ষ্যমাত্রা কমিয়ে দেয়াই নয়, অধ্যাদেশ জারি করে সরকারকে কখনো তাৎক্ষণিক তুলে নিতে হয়েছে নানা অব্যাহতি। ভ্যাট শুল্ক বসাতে হয়েছে পণ্য ও সেবার উপর। 2025 সালের জানুয়ারিতে দুটি অধ্যাদেশেই শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ায় সরকার, যার তালিকায় ছিল মোবাইল ইন্টারনেট ও আমদানিকৃত ফলসহ শতাধিক পণ্য ও সেবা। নতুন অর্থবছরেও এনবিআরের সামনে 6,04,000 কোটি টাকার বিশাল লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট খেলে পুরনো পথেই সরকারকে হাঁটতে হতে পারে বলে শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। ঋণ নেওয়া তো এত সহজ না, কারণ বিদেশিরা আপনাকে ঋণ দেওয়ার আগে অনেক কিছু চিন্তা করে দিবে। বাজেট সহজে খুব বেশি জায়গায় কমাতে পারবে না, কারণ রাজনৈতিক সরকার প্রতিশ্রুতি আছে, মানুষ এক্সপেকটেশন আছে। তাহলে একটা রিস্ক থেকে যায়, তখন হয়তো আবার ওই করের জায়গাটায় কোনো আনএক্সপেক্টেড পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা এসআরও অথবা অন্যান্যভাবে কর নতুন করে আরোপ বা করের বোঝা বাড়ার সুযোগ হতে পারে। আমরা আশা করব সেটা যাতে আগামী 1 বছরের না হয়। তবে বিনিয়োগ বাড়াতে সরকারের নানামুখী ছাড়কে যৌক্তিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। উচ্চ টিডিএস হার কর কাঠামোর সাথে যায় না, তো যদি আমার টিডিএস হার কমেও দিনের শেষে যদি তার লাভ হয়, তাহলে আপনি তো লাভের উপর আয়কর পাবেনই। হঠাৎ করে না আবার কি পার্লামেন্টে গিয়ে এটা আবার কি ছাড়টা উইথড্র করে নেয় আর কি। সো যার ফলে একটা লং টার্ম আস্থার সংকট তৈরি হবে যে আমরা যে পলিসিগুলো নিই, পলিসিগুলো কনসিস্টেন্ট না, ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্ল্যান। এখন সরকার যখন এটা বাস্তবায়ন করবে, তখন ঠিকাদারকে দিবে টাকাটা। যদি আপনি পুরো টাকাটা খরচ করতে পারেন, ধরেন 1 লাখ কোটি টাকা যেটা অতিরিক্ত টার্গেট ধরেছে, 1 লাখ কোটি টাকা খরচ করতে পেলে সরকারের টেবিলেই তো আপনার ধরেন 15,000 কোটি টাকা ঢুকে যাবে। সকল সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান কিংবা লেনদেনের সঙ্গে রাজস্ব বিভাগকে সংযুক্ত করতে পারলেই ঘাটতি পূরণ সম্ভব বলে মত অর্থনীতিবিদদের। মাঝার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের ব্যয়, আয় ও ঘাটতি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা সমালোচনা। এর বাস্তবায়ন কতটা চ্যালেঞ্জ হবে সেই প্রশ্ন আসছে ঘুরে ফিরে। শেষ পর্যন্ত ঋণের ভার বাড়বে নাকি খরচ কাটছাট হবে তা নিয়েও আছে প্রশ্ন। এসব উত্তর জানব ফরহাদ হোসেন তালুকদারের বিশ্লেষণে। 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এত বড় বাজেট বাস্তবায়ন নিয়ে আছে নানা আলোচনা সমালোচনা। এর মাঝে যে 7টি প্রশ্ন বড় করে দেখা দিয়েছে, সেগুলো নিয়েই আজ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি, ফরহাদ হোসেন তালুকদার। 9,38,000 কোটি টাকা কি খরচ করতে পারবেন অর্থমন্ত্রী? এই প্রশ্নের জবাব জানতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে 6,31,000 কোটি টাকার কিছু বেশি। অর্থাৎ প্রস্তাবিত বাজেট ব্যয়ের মাত্র 79% বাস্তবায়ন হয়েছে। আমরা যদি গত কয়েক অর্থ বছরে একটু পেছনে ফিরে তাকাই, তাহলে দেখতে পাবো যে বাজেট বাস্তবায়নের হার 80%-এর ঘরেই আটকে আছে। সেই হিসেবে বলা যায় এবারেও হয়তো শেষ পর্যন্ত এমন ব্যয় হতে পারে।
রাজস্ব আয়ের লক্ষ্য কি অর্জন হবে? এখানেই সবচেয়ে বেশি চাপের মুখে থাকবেন আমাদের অর্থমন্ত্রী। নতুন বাজেটে তিনি রাজস্ব আয়ের লক্ষ্য ধরেছেন 6,95,000 কোটি টাকা। এর মধ্যে রাজস্ব বোর্ডের টার্গেট দিয়েছেন 6,04,000 কোটি টাকা। যদিও চলতি অর্থ বছরের জুলাই এপ্রিল এই 6 মাসে রাজস্ব বোর্ড তার লক্ষ্যমাত্রার চেয়ে 1 লাখ কোটি টাকার বেশি ঘাটতিতে আছে। সেই হিসেবে আসছে অর্থ বছরে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে অন্তত 2,45,000 কোটি টাকা অতিরিক্ত আয় করতে হবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। এত বড় ঘাটতি কিভাবে পূরণ হবে? ঘাটতি পূরণে দেশীয় উৎসের চেয়ে বিদেশি উৎসের দিকে বেশি নির্ভর করছেন অর্থমন্ত্রী। কারণ সংশোধিত বাজেটে বিদেশি ঋণ ধরা হয়েছে 58,000 কোটি টাকা। এটা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে নতুন অর্থ বছরের জন্য 1,09,850 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে দেশীয় উৎস থেকে নেওয়া হবে 1,27,000 কোটি টাকা, যার মধ্যে 1,12,000 কোটি টাকা নেবেন ব্যাংক থেকে। কিন্তু ব্যাংক থেকে কি এত ঋণ পাবেন অর্থমন্ত্রী? বর্তমানে ব্যাংকের যে ভঙ্গুর পরিস্থিতি এবং চলমান অস্থিরতা, তাতে এই ঋণ নেওয়াটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে ব্যাংকগুলো বিপুল পরিমাণ খেলাপি ঋণে আক্রান্ত হয়ে আছে। এমন পরিস্থিতিতে সরকার যেহেতু এবারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে, সেক্ষেত্রে বেসরকারি খাতে ঋণের চাহিদা বাড়তে পারে। তখন সরকারের বেশি ঋণ চাহিদা বিনিয়োগ ব্যাহত করবে। তবে কি সরকার টাকা ছাপাবে? সম্ভাবনা একেবারে যে নেই তা বলা যাবে না, কারণ এর আগে আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা করেছে। তারও আগের সরকারের সময় বাজেট ঘাটতি মেটাতে টাকা ছাপানোর খবর এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। তবে বর্তমান অর্থমন্ত্রী অবশ্যই স্পষ্ট করে বলে দিয়েছেন টাকা ছাপানোর দিকে তিনি যাবেন না। তাহলে কিভাবে মেটাবেন বিপুল এই ঘাটতি? দেশীয় এবং বিদেশি উৎসের উপরই নির্ভরশীল হতে হবে। কোনো কারণে যদি প্রত্যাশা অনুযায়ী এই দুই খাত থেকে ঋণ না মেলে, তখন হয়তো বাজেট কাটছাট করতে হবে। আর এই কাটছাটের খড়গটা নেমে আসে উন্নয়ন ব্যয়েই। কারণ পরিচালন ব্যয় কমিয়ে আনা অতটা সহজ নয়, কারণ সেখানে সরকারের সুদ পরিশোধ ব্যয় থাকে, ভর্তুকির চাপ থাকে, সরকারি কর্মচারীদের বেতন ভাতা দিতে হয়। এখানে বাকি রাখার কোনো সুযোগ নেই। তাই তো উন্নয়ন ব্যয় কাটছাট করা হয়। 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার ব্যয় পরিকল্পনা থাকলেও 30,000 কোটি টাকা কমিয়ে তা 2 লাখ কোটি টাকা করা হয়েছে। নতুন বাজেটে এত কর ছাড় কেন? স্থানীয়ভাবে উৎপাদিত টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের উৎপাদনে কর ছাড়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়াও নিত্যপণ্য সহ আরও অনেক খাতে কর ছাড় দেওয়া হয়েছে। এর ফলে কি হবে? এসব পণ্যের বিক্রি বাড়বে, তাতে করে ভোগ ব্যয় বাড়বে, আর সেই ভোগ ব্যয়ের উপর ভিত্তি করেই এবার অর্থনীতিতে চাঞ্চল্য ফিরিয়ে আনতে চান অর্থমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। অথচ জলবায়ু অভিযোজন ও ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনের তুলনায় বরাদ্দ এখনও অনেক কম। এ অবস্থায় জাতীয় বাজেটে জলবায়ু খাতে জিডিপির অন্তত 3% বরাদ্দের দাবি জানিয়েছে কোস্ট ফাউন্ডেশন। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সংশ্লিষ্ট খাতে বরাদ্দ রাখা হয়েছে 51,748 কোটি টাকার বেশি, যা মোট বাজেটের প্রায় 11% হলেও জিডিপির মাত্র 0.76%। কোস্ট ফাউন্ডেশনের দাবি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, অভিযোজন, সক্ষমতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করতে বরাদ্দ যথেষ্ট নয়। কার্যকর জলবায়ু অভিযোজনের জন্য প্রতি বছর জিডিপির অন্তত 3% বিনিয়োগ প্রয়োজন। সংগঠনটি আরও জানায়, বাংলাদেশে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, লবণাক্ততা ও সুপেয় পানির সংকট ক্রমেই বাড়ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের কোটি কোটি মানুষ প্রতিনিয়ত জলবায়ু ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে। এমন অবস্থায় বৈদেশিক ঋণের উপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় সম্পদভিত্তিক জলবায়ু অর্থায়ন জোরদার করতে হবে। প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে কর ও শুল্ক সুবিধার ঘোষণা দেয়া হলেও বাস্তবে তা কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আটকে রাখা হয়েছে। রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছে বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। সংগঠনটি মনে করে বাজেটে এ খাতে শুভঙ্করের ফাঁকি আছে। দেশে বর্তমানে নবায়নযোগ্য খাত থেকে 5% কম বিদ্যুৎ উৎপাদন হলেও 2030 সালের মধ্যে তা 20% উন্নীত করতে চায় সরকার।
এজন্য বৈদ্যুতিক গাড়ি, সোলার প্যানেল সহ বিভিন্ন খাতে কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে। আমি যে বিদ্যুৎ বিল পাবো তবে এই ছাড়ের সুবিধা গুটি কয়েক প্রতিষ্ঠানই পাবে বলে অভিযোগ করছে বাংলাদেশ সাস্টেনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। রাজধানীর ডিআরইউ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব ঘোষণা দিয়েছেন যে 1 কোটি জব করবেন, তো এখানে জব তো নষ্ট হবে, আরো এখানে জব যারা জব করেন তাদের জব চলে যাবে। এই ইকোসিস্টেম তো বন্ধ করা যাবে, কারণ যখনই বৈষম্য থাকবে তখন কিন্তু আলটিমেটলি এক জায়গায় কিন্তু ধাক্কা খাবে, আরেক জায়গায় কিন্তু বেশি গ্রোথ তৈরি হবে। এতে করে যে ইমব্যালেন্স গ্রোথটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই সুযোগটা সবার জন্য সমান হবে। আর বিনিয়োগকারীদের সংখ্যা বৈষম্যমূলক নীতি বহাল থাকলে সরকারের লক্ষ্য অর্জন হবে না। এজন্য নবায়নযোগ্য জ্বালানি খাতে 10 বছরের ট্যাক্স হলিডের দাবি জানানো হয়। যারা ইনস্টলার বলেন, ইনপুটার বলেন, সবাইকে নিয়ে যেটা ভাবতেছি, এই সেক্টরটির পুরোটাকেই বাদ দেওয়া হয়ে গেছে। এখন এই পুরো একটা সেক্টরকে বাদ দিয়ে আপনি এনার্জি সিকিউরিটি বা জনবান্ধব রিনিউয়েবল এনার্জি করবেন কিভাবে? আর এই সেক্টরের সাথে যতজন জড়িত আছে তার কি সবার চাকরি লুজ করবে, তো চাকরি হারাবে। বিএসআরইএ মনে করে দেশের বিভাগীয় শহরের সকল ভবনের ছাদগুলোর মাত্র 25% ব্যবহার করেই 8000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা। মাঝে কয়েকদিন বিরতি দিয়ে আবারও আন্দোলন শুরু হয়েছে ইসলামী ব্যাংক ইস্যুতে। আজ নবম দিনের মতো মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে আবারও নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবি করা হয়েছে। নবম দিনের মতো নিজেদের দাবি আদায়ে অনড় অবস্থানে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের অপসারণ সহ 7 দফা দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রোববার অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহকরা। আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান ব্যাংক লুটেরা গোষ্ঠীর ঘনিষ্ঠ সহযোগী। সেই সঙ্গে গভর্নর ও বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তাও ব্যাংকটি নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তারা। এই ব্যাংকে রাজনৈতিক মুক্ত করতে চাইলে বাংলাদেশ গভর্নরের পদত্যাগের মধ্য দিয়ে রাজনীতি মুক্ত করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রশ্রয়ে তিনি এখানে তাকে দিয়েছেন। আমরা আগামী দিনে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করা যায় কোনো ষড়যন্ত্র আমরা অঙ্কুরে বিনষ্ট করে দেব। আমানতকারীদের পক্ষে যৌক্তিক আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিক্ষোভকারীরা গ্রাহক নয় বলে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, এমন অভিযোগ করে সচেতন গ্রাহক ফোরাম। সরকারের মন্ত্রীরাও সংসদে মিথ্যা তথ্য দিচ্ছে বলে তাদের অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রী যদি ব্যাংকের বিষয়ে কথা বলতে হয়, তো আমি অর্থমন্ত্রী আর সংসদে থাকার দরকারটা কি? সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে অসত্য তথ্য প্রচারের মাধ্যমে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যে প্রপাগান্ডা সরকার শুরু করেছে, সেই প্রপাগান্ডা থেকে আমরা বিরত থাকব। এ সময় গ্রাহকরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আপনি যতদিন স্বেচ্ছায় পদত্যাগ না করবেন, আমরা প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি সপ্তাহ, প্রতি মাস আমরা ইসলামী ব্যাংকে টাওয়া পাহারা দিব। যাদের মাধ্যমে এই ব্যাংক প্রতিষ্ঠিত হবে, ব্যাংকের গ্রাহকের আশ্বাস থাকবে, তাদেরকে ব্যাংকে ফিরিয়ে দিয়ে আপনারা এই ব্যাংকে পুনরায় চালু করবেন। ইসলামী ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি লুটপাটকারীদের শেয়ার ও সম্পদ বিক্রি করে অর্থ ফেরানোর দাবি জানানো হয়। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে ইউএই ফেডারেল ল নম্বর 39 অফ 2006 অনুযায়ী গ্রেপ্তারের তারিখ হতে 30 দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করতে হবে। উল্লেখ্য, বেনজির আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির 420, 467, 468, 471 and 109 সেকশন এবং 1947-এর দুর্নীতি প্রতিরোধ আইনের সেকশন 5/2, 26(2) এবং 27(1) এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973-এর 11 ধারার মানে সেকশন 11-এর মামলা বিচারাধীন রয়েছে। উক্ত বিষয়ে এনসিবি ঢাকা ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে রেড নোটিশ প্রকাশ, আন্তর্জাতিক সমন্বয়, বিদেশি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ এবং গ্রেফতার পরবর্তী ফলো আপ কার্যক্রম সম্পন্ন করেছে।
দুদক কর্তৃক প্রত্যার্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত সংক্রান্ত দলিলাদি প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক এক্সট্রাডিশন প্রপোজাল প্রস্তুত ও অনুমোদন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। পাশাপাশি এর মাধ্যমে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 300 বিধিতে একটা বিষয়ে একটি বিবৃতি দেয়া যায়। যেহেতু আপনি সুযোগ দিয়েছেন, আমি আরেকটা বিষয়ে কি বলতে পারবো? এটাও একই 2 মিনিট সময় লাগবে। যদি এইরকম গ্রেট নিউজ থেকে থাকে, যেমন ধরেন নর্মালি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন দাঁড়ান তখন একদিকে শুধু টেবিল চাপড়ানো আসে, কিন্তু আজকে দেখলাম অ্যাক্রস দ্য পার্টি লাইন সকলে আপনাকে উৎসাহ দিচ্ছিলেন কথা বলার জন্য। সো উই আর রিয়েলি প্লিজড, ইটস এ গ্রেট নিউজ ফর দ্য বাংলাদেশ যে বিবৃতিটা দিলেন। এখন যদি আরেকটা এরকম গ্রেট নিউজ থাকে, অফকোর্স ইউ আর অ্যালাউড টু, সাবজেক্ট টু ইউর কনসিডারেশন যে গ্রেট নিউজ কিনা। এই বিষয়টা বোধহয় এইদিকেই তালি হবে, ওইদিকে তালি হবে, এই নিশ্চয়তা দিতে পারতেছি না। না, এইদিকে যদি তালি না পড়ে তাহলে তালির মানে তালি দিলে ভালো হবে। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করছি, আমি বলতে দিলে বলি কি আমরা একটু পরে শুনি, এই তালিটার ঐক্যটা থাকুক, আমরা একটু আলোচনা করি, পরে আবার শুনতে পারবো। 300 বিধিতে আমরা এটা শোনার জন্য বোধহয় সবাই অপেক্ষা করছে। আচ্ছা জি, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, বলেন। মাননীয় স্পিকার, আমি দলের নাম নিতাম না, যেহেতু এটা বিষয়ে কিছু ক্লেম করা হয়েছে সেই জন্য দিচ্ছি। বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধানের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। মাননীয় স্পিকার, উল্লেখিত বিষয়ে আমি মহান জাতীয় সংসদকে অবহিত করছি যে গত 11 জুন 2026 তারিখ রাত 8টা 30 মিনিটে কুমিল্লা জেলার দাউদকান্দি বাজার হতে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, যার পদবি সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জিসান মিয়া প্রধান নিখোঁজ মর্মে 12/6/2026 খ্রিস্টাব্দে দাউদকান্দি থানায় এসে তার পক্ষে মোহাম্মদ রাসেল আহমেদ, ঠিকানা স্থায়ী ও বর্তমান সাং বীরবাগ গোয়ালি ইউনিয়ন বটেশ্বর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা, মোবাইল নম্বর বললাম না আছে, একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির প্রেক্ষিতে তাকে উদ্ধারের নিমিত্তে কুমিল্লা জেলা পুলিশের একাধিক টিম মাঠে নামে উদ্ধার কাজে তৎপর হয়। অনুসন্ধানকালীন প্রথমত নিখোঁজ ব্যক্তির আপন চাচাতো ভাই সজীব হাসানের মাধ্যমে জানা যায় গত 5-6 মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে জনৈক একজন নারীর সাথে মোহাম্মদ জিসান মিয়া প্রধানের পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা শুরু হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাননীয় স্পিকার, কুমিল্লা জেলা পুলিশের তথ্য মতে বিভিন্ন সময়ে জিসান মিয়া মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার দর্শন করলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এক পর্যায়ে জিসান মিয়া প্রধান ভিকটিম মেয়েটিকে জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভ্রূণ নষ্ট না করলে ভিকটিমকে মেরে ফেলার হুমকি প্রদান করে। তার এক পর্যায়ে ভিকটিম মেয়েটি জানের ভয়ে ভ্রূণ নষ্ট করতে রাজি হলে জিসান মিয়া প্রধান তার পূর্ব পরিচিত ও ঘনিষ্ঠ জনৈক সিকান্দর আলীর ওষুধের দোকান হতে ভ্রূণ নষ্ট করার ট্যাবলেট ক্রয় করে ভিকটিম মেয়েটিকে খাওয়ায়। 2-3 দিন পরে ভ্রূণ নষ্ট হওয়ায় ওষুধ সেবনের ফলে ভিকটিমের প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে ভিকটিম নিজেই জিসানকে বিষয়টি জানায়
তখন জিশান তার আপন চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় একই ফার্মেসি হতে ওষুধ সংগ্রহ করে ভিকটিমের বাড়িতে পৌঁছে দেয়। ওষুধ সেবনের পর রক্তক্ষরণ বন্ধ হলে ভিকটিম জিশানকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে জিশান 12 জুন তারিখে রোজ শুক্রবার বিয়ে করতে সম্মতি জ্ঞাপন করে, কিন্তু গত 11 জুন তারিখ রাত 8:30 ঘটিকায় বিয়ে না করার টালবাহানায় জিশান নিজেই আত্মগোপন করে তার চাচাতো ভাই মোহাম্মদ রাসেল আহমদের মাধ্যমে দাউদকান্দি থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির অনুসন্ধানকালীন কুমিল্লা জেলার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের মাধ্যমে আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। ভিকটিম মেয়েটিকে থানায় হাজির হয়ে মোহাম্মদ ইসান মিয়াকে ভিকটিম মেয়েটি থানায় হাজির হয়ে মোহাম্মদ ইসান মিয়া প্রধানকে 1 নম্বর আসামি করে ধর্ষণে সহযোগিতা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে অপর 3 জন যথাক্রমে মোহাম্মদ সজীব হাসান, সেকান্দর আলী ও মোহাম্মদ গোলাম রব্বি সহ মোট 4 জনের নাম উল্লেখ করে এজাহার দায়েরের প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা নম্বর 13 তারিখ 13/6/2026 খ্রিস্টাব্দ ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9(খ)/30 তৎসহ 313, 506 এবং 34 পেনাল কোড রুজু করা হয়। গত 13/6/2026 তারিখে এই অভিযুক্ত সজীব হাসান ও সেকান্দর আলী তাদেরকে গ্রেফতার করা হয়। তারা বিজ্ঞ বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনায় নিজেদেরকে জড়িয়ে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বর্তমানে মামলাটি তদন্ত অব্যাহত আছে। যেহেতু মাননীয় স্পিকার এই বিষয়ে অনেকেই ভেরিফাইড ফেসবুক পেজে তার নিখোঁজের বিষয়টি অন্যভাবে বর্ণনা করে সরকারকে দায়ী করতে চেয়েছিল এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পরে সেটা আমরা মনে করলাম এই ঘটনা জাতির সামনে প্রকাশ করা দরকার। আমি এই মহান জাতীয় সংসদের মাধ্যমে এটা প্রকাশ করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় দর্শক, জাতীয় সংসদে বক্তব্য রাখছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, আজকেও তো সকাল থেকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে, তো এই আন্দোলনটা শেষ হয়েছে কখন এবং আজকে তারা নতুন কোনো বিষয় উত্থাপন করেছে কিনা বা আগামী দিনে তারা কি ধরনের কার্যক্রম করতে পারে এমন কোনো ঘোষণা দিয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন। আজকে নবম দিনের মতো যে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম রয়েছে তারা এই ইসলামী ব্যাংক যে টাওয়ার দিলকুশা রয়েছে এটার সামনে ঠিক অপোজিটে অবস্থান কর্মসূচি পালন করে এবং তারা প্রায় সকাল 10টায় কার্যক্রম শুরু হয় এবং পরে দুপুর 12টা নাগাদ তারা সেই কার্যক্রম শেষ করে। তো আজকেও প্রতিদিনের মতো তারা তাদের যেই 7 দফা দাবি রয়েছে তার প্রথম যে দাবিটি রয়েছে যে বর্তমান চেয়ারম্যান রয়েছে খুরশিদ আলম তার পদত্যাগ, এছাড়া যেই এমডি ছিলেন ওমর ফারুক খান তাকে ফিরিয়ে নিয়ে আসা সহ 7 দফা দাবি নিয়েই তারা বক্তৃতা দেন। তবে সেই জায়গায় তারা যে বেশ কিছু অভিযোগ এবং দাবি এই জানান, সেখানে তারা বারবার বলছিলেন যে বর্তমানে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। তো সেই ষড়যন্ত্রে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অন্যান্য অনেক কর্মকর্তা জড়িত বলে তারা সেই ধরনের অভিযোগ জানান গ্রাহকের ফোরাম থেকে এবং তারা যেটা বলেন যে যেই ব্যাংক লুট করেছে যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর পক্ষ থেকে তারা আসলে মূলত এই ধরনের ষড়যন্ত্র করছে বলে তারা সেই অভিযোগ জানান এবং সেই ধরনের ষড়যন্ত্র বন্ধের দাবি জানান। এছাড়া তারা যে বিষয়ে আরও জানান যে ইসলামী ব্যাংক নিয়ে বা গ্রাহক ফোরাম নিয়ে বেশ কিছু মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এই আন্দোলনকে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ করার জন্য। তো যেখানে যে বলা হচ্ছে যে এই যে সচেতন গ্রাহক ফোরামের যেই সদস্যরা রয়েছেন তারা আসলে কেউ গ্রাহক নন। তো এই দাবিটিকে তারা প্রত্যাহার করে এবং তারা বলে যে তাদের এই বিষয়ে আসলে তাদের বিরুদ্ধে মিথ্যা
বক্তব্য দেওয়া হচ্ছে যাতে করে আন্দোলনটি প্রশ্নবিদ্ধ হয়, এমনটি জানিয়েছেন সচেতন গ্রাহক ফোরামের যে সদস্য রয়েছেন তারা তাদের বক্তৃতায়। তো তারা যেটা বলছেন যে আগামী দিনে আসলে তাদের যে দাবি, সেই দাবির বিপরীতে যদি চেয়ারম্যানকে সরানো না হয় এবং যদি এমটিকে পুনর্বহাল করা না হয়, তাহলে তাদের যেই কর্মসূচি রয়েছে এই কর্মসূচিগুলো অব্যাহত থাকবে এবং বিভিন্ন জেলায় আসলে ইসলামী ব্যাংকের সামনে তারা অবস্থান কর্মসূচি সহ বিক্ষোভ সহ বেশ কিছু কর্মসূচি তারা পালন করে যাবেন। সেই সাথে তারা জানিয়েছেন যে গভর্নর বরাবর তারা একটি স্মারকলিপি জমা দিবেন আগামী 2-1 দিনের মধ্যে এবং সেই স্মারকলিপিতে তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ সহ 7 দফা দাবির বিষয়ে তারা জানাবেন। তো এই ছিল ইসলামী ব্যাংকের আন্দোলনের সর্বশেষ তথ্য। আন্দোলনকারীদের আসলে বাংলাদেশ ব্যাংক কী তথ্য জানায় সেই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে জানতে পারবো। ধন্যবাদ আতাউর। আমাদের সহকর্মী আতাউর নিয়ন ছিলেন মতিঝিল থেকে এবং জানাচ্ছিলেন আন্দোলনকারীরা ইসলামী ব্যাংকের যারা গ্রাহক ফোরাম ব্যানারে আন্দোলন করছে তাদের আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন। এইদিকে তারল্য সংকট মেটাতে ইসলামী ব্যাংকে 2,500 কোটি টাকা বিশেষ ঋণ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেয়া হয়। ইসলামী ব্যাংক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে অস্থিরতা শুরু হয়। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন করছে একদল গ্রাহক। অস্থিরতার জেরে এই ব্যাংক থেকে বিপুল সংখ্যক আমানতকারী টাকাও তুলে নেন। গেল সপ্তাহে ব্যাংকটি 10,000 কোটি টাকার তারল্য সহায়তা পায়, যেখান থেকে দেয়া হয়েছে 2,500 কোটি টাকা। হেয়ার কাট বাতিল, পাচারের টাকা দেশে ফেরানো আর ব্যাংক লুটেরাদের শাস্তি চান সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। রোববার গুলশানে ইউনিয়ন ব্যাংকের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। পাশাপাশি একীভূত 5 ব্যাংকের লেনদেন স্বাভাবিক করার দাবিও জানান তারা। শরিয়া ভিত্তিক একীভূত 5 ব্যাংকের অনেক গ্রাহক এখনো নীতিমালা অনুযায়ী আমানতের টাকা তুলতে পারছেন না। তাই তো আবারও সড়কে নেমে এলেন শতাধিক আমানতকারী। রোববার গুলশানে ইউনিয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। দাবি ফিরিয়ে দিতে হবে পুরো মুনাফা সহ আমানতের অর্থ। আমাদের শেয়ার কার্ডটা বাতিল করুন, আমরা বাঁচতে চাই। আমরা আমানতকারী। যেই দেশের সম্মানিত ব্যাংক দেউলিয়া হয়ে যায়, আর্থিক ঋণ খেলাপি হয়, সেই দেশ অর্থনীতি ধ্বংস হয়ে যায়। বলা হয় যে হ্যাঁ আপনাদের টাকা পাবেন এই আশ্বাস দিয়ে আমাদেরকে ফিরে আসতে হয়। আমাদের কোনো টাকা আমরা পাই না। ব্যাংকে লেনদেন হয় না, কিন্তু ব্যাংকের টাকা তো তারা ঠিকই বেতন পাইতেছে, তারা বোনাস পাইতেছে, তারা কোরবানি দিতে পারতেছে, আর আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও ইউনিয়ন ব্যাংকের প্রশাসক বলছেন, তহবিল পেলে পরিশোধ করা হচ্ছে আমানতকারীদের অর্থ। ডে টু ডে অপারেশন যেটা, এটা যাতে স্মুথ হয়, প্রফিটের টাকাগুলো যাতে তারা ঠিকমতো তুলতে পারে। রেজুলেশন স্কিমের যে প্রেসক্রিপশন আছে, প্রেসক্রাইব ফরম্যাট আছে, সেই অনুযায়ী আমরা দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা ফান্ড থাকে আমাদের। সম্মিলিত ইসলামী ব্যাংকের লেনদেন স্বাভাবিক করতে সরকার কাজ করছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। এবারে পুঁজিবাজারের খবর। বাজেট ঘোষণা পরবর্তী প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান হয়েছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে প্রায় 105 পয়েন্ট। আজ মোট লেনদেন হয়েছে 1,358 কোটি টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 246টির, কমেছে 96টির এবং অপরিবর্তিত আছে 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বিশ্লেষকরা মনে করছেন, সার্বিক অর্থনীতির উন্নয়নে বাজেটে যেসব কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে তাতে বিনিয়োগকারীরা উৎসাহী হচ্ছেন। এর প্রভাব পড়ছে বাজারে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে সান লাইফ ইন্স্যুরেন্স জানিয়েছে প্রতিষ্ঠানটির গেল বছরের জন্য কোনো লভ্যাংশ দেবে না। অন্যদিকে গ্লোবাল ইন্স্যুরেন্স জানিয়েছে 2025 সালের জন্য বিনিয়োগকারীদের 10% নগদ লভ্যাংশ দেয়া হবে। লক্ষ্য ছিল তিস্তা সেচ প্রকল্প সংস্কার এবং সম্প্রসারণের মাধ্যমে রংপুর, দিনাজপুর এবং নীলফামারীর কৃষি অর্থনীতিকে চাঙ্গা করা। অথচ 35 বছর আগের সমীক্ষাকে পুঁজি করে পানি উন্নয়ন বোর্ডের 1,452 কোটি টাকার এই প্রকল্প এখন যেন অনিয়ম আর দুর্নীতির মহোৎসব। অভিযোগ আছে, নিম্নমানের সামগ্রী ব্যবহারে ভেঙে পড়ছে বাঁধ ও নালা। এতে সেচ তো মিলছেই না, উল্টো টাকা খরচ করে খালে পানি দিতে হচ্ছে কৃষকদের। উত্তরের জীবনরেখা তিস্তা, কখনো দুকুল ছাপিয়ে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল, কখনো আবার পানির জন্য হাহাকার। উজান ভাটির এমন অসম পানি প্রবাহের শিকার রংপুর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ।
কৃষকদের সুবিধার্থে 2022 সালের 1452 কোটি টাকার প্রকল্প নেয় তৎকালীন সরকার। 2024 সালে বাস্তবায়নের কথা থাকলেও উল্টো মেয়াদ বেড়েছে 2026 পর্যন্ত। এখন এই ক্যানেলে নিজে মোটর বসাইয়া আমরা পানি স্কিম ধান আবাদ করতেছি। সিমেন্ট উঠি যাচ্ছে, তলে নিচে বালু, কোনো রড নাই অথবা পাথর নাই, খালি বালু আর সাদাকের সিমেন্ট দিয়া সত্যি দিয়ে চলে গেছে। ক্যানেলে আসা থাকলে তো আমাদের এই এলাকার লোকজন সবাই দেখা গেল যে সমস্যা হলে। এই প্রকল্প ঘিরে এখন অনিয়ম দুর্নীতির অভিযোগ। দরপত্র অনুযায়ী দূর থেকে মাটি আনার নিয়ম থাকলেও খালের তলদেশ ও পাশের আবাদি জমির মাটি কেটেই চলছে খাল আর নালার বাঁধ সংস্কার। এতে পানির সামান্য চাপেই ভাঙছে বাঁধ ও নালা, নিজেদের অর্থ খরচ করে সেচ দিতে হচ্ছে চাষিদের। অ্যাকুয়ার থেকে ভেকু দিয়ে মানে ওই যে বাঁধের মাটি দিয়ে বাঁধকে বাঁধানো, এইটা কিন্তু সম্পূর্ণ অনিয়ম, এটা শিডিউলের বাইরে। খালি বালু দিয়েছে ঢালি দিয়েছে, বালু দিয়েছে ঢালি দিয়েছে, শেষ। এই পানি আমাদের দেখা হয়, ওই পানি ওই ক্যালে আছে, ভর্তি আর উঠবে না। এমন ভাবে মেরামত করে গেল, নালা মেরামতও হয় নাই, নালা ভাঙ্গি টাঙ্গি সবকিছু গুড়া মারা হ্যাঁ আছে। পানি যে ছাড়বে তার আগে আগে ওটা ভাঙ্গি চুরি শেষ হয়ে গেছে, তাতে কোনো লাভ হয়নি, আমাদের বরং আরো ক্ষতি হয়েছে। এই নিয়ে আমরা কথা বলছি, দেখি আমাদের মানে হুমকি অনেক দেশে। আর অন্যদিকে নিম্নমানের সামগ্রীর কারণে নির্মাণের কয়েক মাসেই ধসে পড়ছে সিসি ঢালাই। পার রক্ষায় জিও ব্যাগের পরিবর্তে ফেলা হয়েছে চটের বস্তা। এসবের প্রতিবাদ করায় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও ঠিকাদারের লোকজনের হামলার শিকার হচ্ছেন স্থানীয়রা। এদিকে সেচ খালে পানি সরবরাহের সুবিধার্থে তিস্তা ব্যারেজের ভাটির প্রবাহ আটকে দেয়ায় ব্রহ্মপুত্রের মোহনা পর্যন্ত 90 কিলোমিটার পরিণত হয়েছে মরুভূমিতে। পানি সংকটে যখন নদী মরছে তখন সেচ প্রকল্প সমুন্নত করার জন্য অর্থ ব্যয়টা এটা অপরিণামদর্শী প্রকল্প ছাড়া আর কিছু হতে পারে না। নদীকে মেরে দিয়ে যে প্রকল্প গ্রহণ করা হচ্ছে, তার যে আওতা বৃদ্ধি করা হচ্ছে, এটি আমরা মনে করি পরিবেশ বান্ধব কর্মসূচি নয়। অনিয়মের পাহাড় সম অভিযোগের বিপরীতে পুরনো ও দায়সারা বক্তব্য পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের। যে স্ল্যাবগুলি ভেঙে গেছে এটা আমরা দেখেছি, এটা কাজ করার পরে ঠিকাদারের যেগুলো ভেঙে গেছে সেগুলি আমরা ঠিকাদারের এখনও পারফরমেন্স গ্যারান্টি আছে, ডিফেক্ট লাইবিলিটি পার হয় না, ওইগুলি আমরা ঠিকাদারের কাছ থেকে ঠিক করে নেব। সবসময় মনিটরিংয়ে আছে। আমরা ঠিকাদারকে এ পর্যন্ত কোনো বিল প্রদান করিনি, মানে আমি যোগদানের পরবর্তীতে কোনো বিল প্রদান করিনি। আমাদের নজরে যদি কোথাও পড়ে আমরা অবশ্যই সেটা ঠিক করে নেই। প্রায় 1,500 কোটি টাকার এই প্রকল্প ঠিকঠাক বাস্তবায়িত না হলে হুমকির মুখে পড়বে উত্তরাঞ্চলের কৃষি। এক্ষেত্রে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি তাগিদ তিস্তা অববাহিকার মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, বিরতির পরে আমরা নতুন বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ আমাদের সঙ্গে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদে। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পর। আবারও স্বাগত, দেখছেন স্টার বিজ টুডে। দর্শক, বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রুশাদ ফরিদে। স্বাগত আপনাকে। ধন্যবাদ। প্রথমে যে প্রসঙ্গে আসতে চাই, বাজেট দেওয়া হলো, নতুন বাজেট 9,38,000 কোটি টাকার, বিশাল বড় একটা বাজেট। এই বাজেটকে অনেকেই বলছে যে সরকারের সক্ষমতার থেকেও বড় একটা বাজেট দেওয়া হয়েছে। আসলে এত বড় বাজেট বাস্তবায়ন করা কি সরকারের পক্ষে আদৌ সম্ভব হবে কিনা? যে কোনো বাজেটে একটা বিষয় লক্ষ্য করতে হয়, ধরেন আপনি যদি আপনার পরিবার বা আপনার নিজের খরচের কথাই চিন্তা করেন, আপনি প্রথমে দেখেন যে আপনার আয় কত, তারপর সেই অনুযায়ী আপনি কত ব্যয় করবেন, তাই না? তো এখন তাহলে আমরা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রেও তাই করি। রাষ্ট্রের ক্ষেত্রে রাষ্ট্রের আয়টা কোথায়? আয়টা আসছে মেইনলি ট্যাক্স থেকে, তাই তো? তো ট্যাক্স যে ইনকাম, পার্টিকুলারলি তার মধ্যে এনবিআরের থেকে যে ট্যাক্স রেভিনিউ হয় সেটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি। তো এবার প্রায় 7 লাখ কোটি টাকার মতো আয় দেখানো হচ্ছে, কাছাকাছি 6,84,000 সামথিং। তো তার মধ্যে 6 লক্ষ হচ্ছে গিয়ে ট্যাক্স রেভিনিউ, যেটা বলা হচ্ছে এনবিআর থেকে আসবে 6 লক্ষ কোটি টাকা আর কি। তো এই যে আয়টা দেখানো হলো, সেই আয়টা কতটুকু যুক্তিযুক্ত, এটা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা এখন দেখি যে এখন আমাদের আয় কতটুকু আছে। এখন আমাদের আয় 3 লাখ, এই ফিসক্যাল ইয়ারে বলা হচ্ছে যে সেটা হয়তো এর আগের ফিসক্যাল ইয়ারে ছিল 3,70,80 মতো, আর কারেন্ট ফিসক্যালে এটা বড় জোর 400-র কাছে যেতে পারে। তো 400 থেকে 50% জাম্প করে কিভাবে 6 লাখ কোটি টাকাতে যাওয়া সম্ভব, এটা আসলে আমার ধারণা যারা
এটা আসলে বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ারও দরকার নেই, তাই না? বর্তমান দেশের বাস্তবতায় ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটিভে কি ম্যাজিক এখানে চলে আসবে, কি ম্যাজিক ফর্মুলা দিয়ে ওনারা 50% ইনক্রিজ করবেন, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। তো তার মানে কি আপনার আয়ের হিসাবে যেটা দেওয়া হয়েছে এটা উচ্চাভিলাষী বললে কম বলা হবে, এটা একটা অবাস্তব পরিকল্পনা আর কি। তো আর সেখানে আপনি ব্যয় ধরেছেন 9 লাখ কোটি টাকার উপরে, 9,38,000 কোটি টাকা, আবার আয় দেখাচ্ছেন যেটা তার থেকেও সেটাও সম্ভব না। তার মানে ঘাটতিটা তো আপনার একটা বিশাল ঘাটতি। তো সেই ঘাটতি পূরণ কিভাবে হবে এবং সেটার কনসিকোয়েন্স কি, সেগুলা যথেষ্ট ভেবে কি বাজেটটা দেওয়া হয়েছে কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। একদিকে যেটা আপনি বলছিলেন যে এই যে সরকার 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের পরিকল্পনা করছে, এটাই বলা যায় যে একটা অনিশ্চয়তার মধ্যে, সেখানে 2,43,000 আমি কোটি টাকা অনিশ্চয়তা বলবো না, এটা মোটামুটি অসম্ভব। এটা হবে না, এটা সম্ভব না। পাশাপাশি আবার 2,43,000 কোটি টাকার মতো বাজেট ঘাটতিও রয়েছে। এটা অ্যাকচুয়াল ঘাটতি আর অনেক বেশি হবে যদি ওনারা 9,38,000 টাকায় যদি খরচ করেন। আমি যেটা ধারণা করছি ওনারা ওটা থেকে পিছিয়ে আসবেন। এটা একটা পলিটিক্যাল স্টান্টবাজি হয়েছে যে একটু চমক দেখালাম আমরা, বিশাল বাজেট, ঐতিহাসিক বিশাল বাজেট দেখালাম, নতুন গভর্নমেন্ট এসে এটা এক ধরনের চমক দেখানো। কিন্তু আমার ধারণা ইভেনচুয়ালি এটা ওনারা কাট করবেন। আর যেহেতু রেভিনিউ কালেকশনটা তো অবশ্যই কম হবে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই, সেই অনুযায়ী খরচটাও কমে আসবে আর কি। অর্থাৎ এই অর্থের যে কাটছাট, এটা কি পরিচালন ব্যয় থেকে আনা হবে? কারণ সরকারের যে আয়টা দেখানো হচ্ছে বা আয়টা করার যে পরিকল্পনা সরকার করেছে, সেটার সমান সমান প্রায় হয়ে যাচ্ছে পরিচালন ব্যয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য প্রথমে 3 লাখ কোটি টাকার বেশি দিল, তারপরে 3 লাখ কোটি টাকা করলো বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সেই অর্থটাও একেবারেই আনসার্টেনিটিতে রয়েছে, কারণ পরিচালন ব্যয় আর আয় যদি সমানই হয়ে যায়, উন্নয়ন কর্মসূচির টাকা আসবে কোথা থেকে? এই বিষয়গুলো আসলে কিছুটা অনিশ্চয়তা তৈরি করছে কিনা একটু যদি আপনার দিক থেকে বলতেন। পরিচালন ব্যয়টা তো আসলে কাটছাট করার খুব বেশি স্কোপ নাই, কারণ আপনার পরিচালন ব্যয়ের মধ্যে একটা বড় অংশ হচ্ছে গিয়ে বেতন ভাতা ইত্যাদি, তাই না? আপনি তো বেতন ভাতা না দিয়ে পার পাবেন না সরকারি, এটা তো আর গার্মেন্টস শ্রমিক না যে আপনি বেতন আটকে রাখলেন 5-6 মাস ধরে। তো সেই ক্ষেত্রে সেটা তখন চাপটা আসবে নিশ্চয়ই উন্নয়ন ব্যয়ের উপর, এডিপির উপরই তখন কাটছাট করবেন বা কিছু একটা করবেন। তো এই জন্য এই সার্বিক দিকগুলো বিবেচনা করলে এই বাজেটের মধ্যে বেশ কিছু ভালো দিক থাকা সত্ত্বেও ফান্ডামেন্টাল কিছু সমস্যা এখানে রয়ে গেছে আর কি। যদি আমি এই যে উন্নয়ন কর্মসূচির অর্থর যোগানের কথা বলি, যদি পরিচালন ব্যয় 6 লাখ কোটি টাকার যে বেশি 95,000 কোটি টাকার মতো রাজস্ব আহরণ, এটার বাইরে যদি আমি চিন্তা করি, এই যে উন্নয়ন কর্মসূচির জন্য যে অর্থটা, এই অর্থটা পুরোটাই সরকার হয়তোবা চিন্তা করছে যে বাজেট ঘাটতিটা পূরণ করবে অভ্যন্তরীণ উৎস থেকে অথবা বিদেশি উৎস। এবং এটা মানে আমরা বুঝি যে অভ্যন্তরীণ উৎস মানে ব্যাংকিং ঋণ সরকার নেবে। এমনিতেই তো সরকারের ঘাড়ে ঋণের একটা বিশাল বড় বোঝা। এই অর্থ বছরে 1 লাখ কোটি টাকার বেশি সুদ পরিশোধ করতে হবে। সবচেয়ে বেশি ব্যয়, বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে সুদ পরিশোধে। তো এই সুদের উপরে যদি নতুন করে আরো ঋণ সরকার নিয়ে থাকে, এটা কি হিতে বিপরীত হবে কিনা যে বাজেট বাস্তবায়ন করতে গিয়ে সরকারের ঋণের বোঝা আরো বাড়বে, এটা ভবিষ্যতে তো আমাদের শোধ করতেই হবে। এই বিষয়টা নিয়ে একটু বলবেন। শুধু তাই না, মানে অবশ্যই এটা একটা বিরাট আমাদের টোটাল এই মুহূর্তে ঋণ খুব সম্ভবত 22 লাখ কোটি টাকা, এবং সেটার যে ইন্টারেস্টটা আমাদের পে করতে হচ্ছে সেটা 1,25 কোটি টাকার মতো, এবং সেটা হচ্ছে কি সবচেয়ে বেশি বড় ব্যয়। মানে আপনার ধরেন এটা যদি আপনার হাউস হোল্ড হয়, পরিবার হয়, সেই পরিবারে আপনি যদি মাসে ইনকাম হয় যদি 1 লাখ টাকা, সেই 1 লাখ টাকা সবচেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে কি করতে, আপনি যে ঋণ নিয়েছেন এর আগে সেটা পরিশোধ করতে। তো সেটার ক্ষেত্রে এখন আমি একটা খুব অ্যাম্বিশাস একটা বাজেট দেখিয়ে একটা বিরাট ঘাটতি তৈরি করে এই মরার উপর খাড়ার ঘাড় মতো আরও ঋণ চাপিয়ে দিলাম। তো এটা একটা বড় ঝুঁকি অবশ্যই ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো এই ঋণটা আমি কার কাছ থেকে নেব? আমাদের সবচেয়ে সমস্যা হলো সরকারের জন্য ডোমেস্টিক লেন্ডার এখন একটাই, সেটা হচ্ছে ব্যাংকিং খাত। এবং সেই ব্যাংকিং খাতের অবস্থাটা কি? ব্যাংকিং খাত তো আওয়ামী লীগ সরকার লুটপাট করে শূন্য করে দিয়েছে, তাই না? তো সেটা ইন্টারিম সরকার এসে জোড়াতালি দিয়ে কোনোভাবে ঠ্যাক দিয়েছে। এখনও 30%-এর উপরে হচ্ছে ঋণ খেলাপি ঋণ রয়ে গেছে।
তো এটা একটা খুবই রুগ্ন একটা সেক্টর, এবং সম্প্রতি ইসলামী ব্যাংক যেটা অন্যতম বৃহৎ ব্যাংক, সেটার উপর একটা বিরাট ঝুঁকি তৈরি হয়েছে বিভিন্ন কারণে। তো সব মিলিয়ে এরকম একটা ঝুঁকিপূর্ণ খাত যদি উপর সরকার নির্ভর করে বাজেট ঘাটতি মেটানোর জন্য, তাহলে এটা তো খুব বিপদের কথা। আর শুধু তাই না, এখন আমাদের প্রাইভেট ক্রেডিট গ্রোথ খুব কম। মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য তো আমাদের ব্যাংকিং খাত থেকে একটা লোনের সরবরাহ দরকার, এবং সেটা ব্যাংক সেগুলো প্রাইভেট সেক্টরকে দিতে ভয় পাচ্ছে খেলাপি ঋণের কারণে। শুধু তাই না, ইকোনমি একটা রিসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে গত 4-5 বছর ধরে, যেখানে 4%-এর নিচে এবার গ্রোথ হচ্ছে, এবং সেটা প্যান্ডেমিকের পরে এই প্রথম এত কম গ্রোথ হচ্ছে। তো 3-4 বছর ধরে ডাউনওয়ার্ড ট্রেন্ড, সবচেয়ে কম গ্রোথ, এরকম পরিস্থিতিতে তো প্রাইভেট সেক্টরকে ডেভেলপ করার জন্য আরও বেশি লোন থাকতে হবে। এখন সরকার যদি সেখান থেকে একটা বিরাট অংশ নিয়ে যায়, তাহলে বিজনেস ইন্ডাস্ট্রি কিভাবে ডেভেলপ করবে? এটা বিনিয়োগের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়ে যাবে, তখন বিনিয়োগকারীরা অর্থ পাবে না বিনিয়োগ করার জন্য। শেষ একটা প্রশ্ন করতে চাই, ছোট করে উত্তর দেবেন। এই যে জিডিপি প্রবৃদ্ধির চিন্তা ভাবনা করছে সরকার, 6.5% মতো জিডিপি প্রবৃদ্ধি হবে, এত অনিশ্চয়তার বাজেট থেকে এই প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে কিনা? এবং মূল্যস্ফীতি বর্তমানে প্রায় 9.5% মূল্যস্ফীতি রয়েছে, এটাকেও সরকার 2% কমিয়ে 7.5 আনতে চাচ্ছে। এই দুইটা বিষয়ে বাস্তবায়ন কতটা যৌক্তিক? প্রথম কথা বলো, জিডিপি গ্রোথ রেট এটা খুবই অ্যাম্বিশাস। যেটা আমি বললাম যে গত 3-4 বছর ধরে যদি আপনি দেখেন, বাংলাদেশের ইকোনমিতে গ্রোথ হচ্ছে গিয়ে 4%-এর এদিকে, এবং এটা ডাউনওয়ার্ড ট্রেন্ড। সেটা হঠাৎ করে আপওয়ার্ড ট্রেন্ড হয়ে যাবে এক বছরের ম্যাজিকের মতো, এটা আশা করাটা কতটুকু যুক্তিযুক্ত এটা সবাই বুঝতে পারছে। এবং শুধু তাই না, যেখানে গ্লোবাল এনভায়রনমেন্ট ভেরি নেগেটিভ, তাই না? একটা ওয়ার হচ্ছে মধ্যপ্রাচ্যে, জ্বালানি মূল্য অনেক বেড়ে যাচ্ছে, এবং সেই যুদ্ধের কোন দিকে যাবে এটা এখন একটা অনিশ্চয়তা। কিন্তু ধরা যাক কালকে আমরা শুনতে পাচ্ছি যে আমেরিকা আর ইরানের মধ্যে একটা ডিল হতে যাচ্ছে। ধরেন আগামীকালকে একটা ডিল হলো, তো ডিল হওয়ার পরে কি আপনি মনে করছেন যে 3 মাস ধরে যে যুদ্ধ চললো সেটার ইম্প্যাক্ট থাকবে না? সেটার ইম্প্যাক্ট তো আরও 1 বছর ধরে থাকবে। তো তাহলে সেই ইম্প্যাক্টের কারণে কিভাবে সম্ভব যে 6.5% গ্রোথ হওয়া? এটা একটা মোটামুটি একটা অসম্ভব বিষয়। এটা একটা আসলে একটা মানে সাধারণ মানুষকে একটা স্বপ্ন বিলাসের মতো দেখানো। অর্থাৎ এটা মনে হয় এক প্রকারের রাজনৈতিক, আমি যেটা অনেক বিশেষ করে বলছিলাম, যে একটা রাজনৈতিকভাবে একটা বড় বাজেট দেওয়ার কারণে যাতে মানুষের চোখে একটা উন্নয়নের ছোঁয়া লাগতে পারে, হয়তো বা এমন কিছুই একটা হতে পারে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে আমরা আলোচনা করব এই প্রত্যাশা রাখছি। দর্শক, নতুন বাজেট নিয়ে আজকে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর রশিদা ফরিদী যুক্ত ছিলেন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন স্টার বিজ টুডে। দেশের বাজারে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,24,940 টাকায়। 21 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,14,734 টাকা। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণ 1,84,057 টাকা। আর সনাতনী 1 ভরি স্বর্ণের দাম 1,49,882 টাকা। সবশেষ শনিবার সকালে নতুন দাম কার্যকর করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এদিকে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এখন $4,200। জিআই পণ্য হিসেবে স্বীকৃতির 1 বছর পেরিয়ে গেলেও বাড়েনি মেহেরপুরের হিমসাগর আমের রপ্তানি। আর তাই অনেক শ্রম ও ঘামে হওয়া আমের বাম্পার ফলন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাগানীদের জন্য। তবে এই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেহেরপুরের আম চাষি সাইদুর রহমান 2016 সাল থেকে আম রপ্তানি করেন এই উদ্যোক্তা। নতুন করে আশা জেগেছিল মেহেরপুরের হিমসাগর আম জিআই স্বীকৃতি পাওয়ায়, তবে সেই আশায় গুড়ে বালি। ক্রেতার অভাবে ফলন ভালো হবার পরও রয়েছেন দুশ্চিন্তায়। একটা ভালো মানের আম তৈরি করতে গেলে আসলে ওটার পিছনে অনেক কস্টিং আছে, বাট সেই তুলনায় আমাদের যে সেল, এইটা রেটটা বরং আগে চেয়ে অনেক কমে গেছে। তো এই ক্ষেত্রে ফার্মাররা আসলে চরম বিপদে পড়েছে। সাইদুরের মতো অন্য বাগানীদেরও একই অভিযোগ। তাই রপ্তানির সুযোগ বৃদ্ধিতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিও জানান তারা।
আমাদের দাবি একটাই, যদি দেশের সরকার আমগুলো বাইরে রপ্তানি করে আমরাও সচল হতে পারবো, দেশেরও কিছু অর্থায়ন হবে। না ঢাকাতে বেচলেই হয় 35 নয় 40 নয় 30, এই দাম ছাড়া আমাদের আম বেচতে পারে না। আমের যা চাহিদা আর কি, আর যে দাম, এই দামে তো আমাদের আম বিক্রি করে আর কি পোষায় না। তবে এ বিষয়ে আশার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা এই মুহূর্তে 3 মেট্রিক টনের একটা রপ্তানি কার্যক্রম আমাদের চলমান আছে, এটা আমরা বৃদ্ধি করছি। এছাড়া রপ্তানিযোগ্য আম প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে আমরা এখানকার কৃষকদের লিঙ্ক করে দিচ্ছি। বিদেশি অনেক বায়াররা আমাদের এখান থেকে আম নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে। গেল বছর 27 মে মেহেরপুরের হিমসাগর আম জিআই স্বীকৃতি লাভ করে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার স্টোরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।